রূপপুর নামক গ্রামে রতন নামের এক গরিব কাঠুরে তার স্ত্রী রূপা এবং তার 7 বছরের মেয়ে ঝিনুককে নিয়ে বাস করত। রতন ছিল খুবই পরিশ্রমী। সে প্রত্যেক দিন কাঠ কাটতে জঙ্গলে যেত। সে জঙ্গল থেকে কাঠ কেটে গ্রামের রাস্তার ধারে বিক্রি করত। এতে রতন যা উপার্জন করত তা দিয়ে তার সংসার চালাতো। আরে গিন্নি, মা ঝিনুক এই অবেলায় ঘুমিয়ে পড়লো কেন? ওর কি শরীর খারাপ নাকি? আর বলো না, ঝিনুক সকাল থেকে বায়না করছে ও নাকি স্কুলে ভর্তি হবে। আমি বলেছিলাম যে আমাদের তো অত সামর্থ্য নেই যে তোকে স্কুলে পড়াবো। অনেক জিদ করছিল আমার সাথে। তারপর আমি রেগে গিয়ে একটা ধমক দিলাম, তারপর কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। গিন্নি, ঝিনুককে কেন শুধু শুধু বকতে গেলে? ওর সমবয়সীরা তো স্কুলে যায়, এটা দেখেই তো ওর স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা জেগেছে। এতে তো খারাপ কিছু বলেনি সে। কিন্তু গিন্নি, আমি যা রোজগার করি তা তো চাল ডাল আনতেই ফুরিয়ে যায়। আমাদের মতো এরকম গরিবদের স্কুলে পড়া একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমি তো ঝিনুককে তাই বোঝাচ্ছিলাম যে আমাদের মতো গরিবরা কখনো স্কুলে পড়তে পারবে না। আচ্ছা, ওসব বাদ দাও। কিছু কি এনেছো রান্না করার? সকাল থেকে তো সবারই না খাওয়া। জঙ্গলের অবস্থা খুবই খারাপ গিন্নি, সচরাচর শুকনো কাঠ পাওয়াই যায় না। আজকে খুবই কম কাঠ বিক্রি হয়েছে, শুধু চাল কেনার টাকাটাই হয়েছে। কিছু চাল আমি বাজার থেকে কিনে রান্না করে রেখে দিয়েছি। আজকে শুধু ভাত খেয়েই ঘুমিয়ে পড়বো। যাই হোক, চাল এনেছো এটাই অনেক। যাও যাও, তুমি গোসলটা করে আসো, আমি রান্নাটা বসিয়ে ফেলি। বাবা, আজকে কাজে যাবে না তুমি? তুমি তো প্রত্যেক দিন সকালেই কাজে চলে যাও। যাবো রে মা, একটু পরে যাব। সকাল থেকে শরীরটা ভালো ঠেকছে না, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। কেন রে মা, কিছু কি বলবি আমাকে? বাবা, আমার বন্ধু টুম্পা আছে না, ওর বাবা ওর জন্য চুড়ি কিনে এনেছিল কাল হাট থেকে। বাবা, আমাকে চুড়ি কিনে দেবে? আমার না খুব ইচ্ছে ওর মতো চুড়ি পরবো। আচ্ছা মা, তুই একদম চিন্তা করিস না, তোর জন্য আজ হাট থেকে চুড়ি কিনে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা বাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। গিন্নি, আমি কাজে যাচ্ছি, আজকে আসতে একটু দেরি হতে পারে। ঝিনুক আবদার করলো ওকে চুড়ি কিনে দিতে, এটাও যদি বাবা হয়ে না কিনে দিতে পারি তাহলে কিসের বাবা? তোমার না শরীরটা অনেক খারাপ, আজকে কাজে যেতে হবে না। নদীর পাড় থেকে দুটো শাক পাতা কুড়িয়ে এনে তা সেদ্ধ করে খেয়ে ফেলবো আমরা। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলো? আরে গিন্নি, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমার কিছুই হবে না। অন্তত আজকে মেয়েটার বায়নাটা রাখার জন্য হলেও আমাকে জঙ্গলে যেতে হবে। আমাকে বাধা দিও না গিন্নি। এত জোর দিয়ে বলছো যখন, তাহলে তোমাকে আর আটকাবো না। যাও, কিন্তু সাবধানে যেও। রতন তার স্ত্রী রূপার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিকে চলে যায় কাঠ কাটতে। বা জঙ্গলের এদিকটায় দেখা যায় খুবই ভালো শুকনো গাছ রয়েছে। জঙ্গলের এদিকটা তো মানুষ সচরাচর আসেই না, এখানে নাকি বিষাক্ত সাপ রয়েছে। কিন্তু আর উপায় নেই, একটু বেশি কাঠ বিক্রি না করলে মেয়েটার শখ পূরণ করতে পারবো না। এই কথা বলে রতন কাঠ কাটতে শুরু করে। হঠাৎ রতন পেছন ফিরে দেখে একটি বিষাক্ত সাপ তার দিকে ফনা তুলে তাকিয়ে রয়েছে। কিছু বলে ওঠার আগেই রতনকে সাপটি দংশন করে। এতে রতন সেখানেই মারা যায়। রতনের লাশটি অন্য কাঠুরেরা পেয়ে রতনের বাড়িতে পৌঁছে দেয়। রতনের মৃত্যুতে তার স্ত্রী রূপা এবং তার মেয়ে ঝিনুক অনেক ভেঙে পড়ে। মা, আমার জামাটা কত জায়গায় চিড়ে গেছে, আমাকে নতুন একটি জামা কিনে দাও। 2 দিন ধরে যে উনুনে আঁচ পড়েনি, সেটার কি খবর তুই রাখিস? তোর আবদার রাখতে গিয়ে তোর বাবা মারা গেল, এখন কি আমাকেও হারাতে চাস? এরকম ভাবে বলছো কেন মা? আমি তোমার কাছে আর কোনোদিনও জামা চাইবো না। বাবাকে ছাড়া একদম আমার ভালো লাগে না। সংসারটা যে কিভাবে চালাই তা তো বুঝতে পারছি না রে ঝিনু, কি করব?
প্রায় 3 দিন হয়ে গেল, এখনো চুলায় আগুন ধরেনি। শাক পাতা খেয়ে আর কত বাঁচা যায়? আমি না হয় শাক পাতা খেয়ে বেঁচে থাকবো, কিন্তু মেয়েটার মুখে তো দুটো ভাত তুলে দিতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না বিধাতা, তুমি আমাকে একটা উপায় বলে দাও। রূপা যখন নিজের মনে এসব কথা বলছিল, তখন তার মেয়ে ঝিনুক সেখানে চলে আসে। মা, আমার না অনেক খিদে পেয়েছে, শাক পাতা খেতে আর ভালো লাগছে না। ওই যে পিন্টু আছে না, ওদের বাড়িতে কিসের জানি ভোজ খাওয়াচ্ছে। আমি গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিল। পিন্টুর মা আমাকে বলল আমরা নাকি গরিব, আমরা শুধু মানুষের বাড়িতে খাবারের জন্য যাই। মারে, পিন্টুদের মতো অমন বড় লোকেরা এরকম কথা বলবি? তোকে কতদিন না করেছি যে ওদের বাড়িতে যাস না তুই? আমার একটা কথাও তো তুই শুনিস না। শোন রে ঝিনুক, আমি আজকে কাজ খুঁজতে যাব, তুই ঘরে চুপচাপ থাকবি, ঠিক আছে? আর ঘর থেকে বেরিয়ে এদিক সেদিক যাস না। আমি চললাম, কেমন? এই কথা বলে ঝিনুকের মা রূপা কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপা, দয়া করে আমাকে একটা কাজ দিবেন? আমার বাচ্চাটা 3 দিন ধরে না খেয়ে আছে। আমাকে অল্প মজুরি দিলেও চলবে, আমি আপনার সব কাজ করে দেব। দয়া করে আমাকে না করবেন না আপা। তুমি কি কাজ চাইছো নাকি পাওনা টাকা আদায় করতে এসেছো? এমন ভাবে কথা বলছো যেন কাজ বলতেই পাওয়া যায়। আমার ঘরে কাজের লোকের জন্য পা ফেলা যায় না। যাও 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 তো বাপু, আমার কাছে কোনো কাজ টাজ হবে না। রূপা এরকম ভাবে বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু রূপাকে কেউই কাজ দিতে চায় না। রূপা কাজ চাইতে গেলেই মানুষ তার মুখের উপর না করে দেয়। এক বুক ভরা কষ্ট নিয়ে রূপা বাড়ির পথে রওনা হতে থাকে। ঝিনুক রে, আজ সারাদিন কাজ খুঁজলাম, কিন্তু কেউই আমাকে কাজ দিতে চায় না। জানি না গরিব মানুষদেরকে মানুষ কেন এত অবিশ্বাস করে। গরিব বলে আমরা কি মানুষ নই? মা ঝিনুক, আজকে একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়। মা, আমি যদি কারো বাড়িতে খেলতে যাই তাহলে আমাকে সবাই গরিব গরিব বলে খেপায়। আসলে আমরা গরিব বলে কেউ আমাদেরকে সম্মান করে না। চলো মা, পানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এইভাবে আর কতদিন চলবে? মাকে কেউই গ্রামের কাজ দিতে চাচ্ছে না, আমিও কিছু করতে পারছি না মায়ের জন্য। আমার কিচ্ছু ভালো লাগছে না, মায়েরই কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। আচ্ছা, আমি তো মাটির ট্যাপা পুতুল ভালোই বানাতে পারি। এইসব পুতুল যদি আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করি তাহলেও তো কিছু রোজগার হবে। কাল সকালে আমি এটাই করব, মাটির পুতুল বানিয়ে বিভিন্ন গ্রামে বিক্রি করব। ঝিনুকের যেই কথা সেই কাজ। পরের দিন সকালে ঝিনুক কিছু মাটি দিয়ে কয়েকটা পুতুল বানায়। পুতুলগুলো দেখতে বেশ দারুণ হয়েছিল। তারপর ঝিনুক সেই পুতুলগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে তাদের পাশের গ্রামে বিক্রি করতে যায়। মাটির পুতুল লাগবে গো, মাটির পুতুল, আমার কাছে ভালো ভালো পুতুল আছে। দাদি, ওই দেখো মাটির পুতুল, আমাকে কিনে দাও। মাটির পুতুল কত করে গো মেয়ে? এইদিকে এসো, একটা মাটির পুতুল কত করে দেবে গো? দাদি, একটা মাটির পুতুল 2 টাকা করে, নেবে তুমি? না নেওয়ার জো আছে, আমার নাতিন আমাকে মেরেই ফেলবে। দাও তো বাপু, একটা পুতুল আমাকে দাও। এই না দাদি, পুতুলটা ধরো। ছোট্ট ঝিনুক এভাবেই বেশ কয়েকটা পুতুল বিক্রি করে। তার পুতুলগুলো বাচ্চারা অনেক পছন্দ করছিল। মা, এই টাকাগুলো ধরো, এগুলো দিয়ে তুমি সুন্দর মতো বাজার করতে পারবে। হে বিধাতা, তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস বল? কোথাও থেকে চুরি করে নিয়ে আসিসনি তো? আমাকে সবটা খুলে বল, তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস? মা, তুমি তো জানোই আমি খুব ভালো পুতুল বানাতে পারি। আমি আজ সকালে মাটি দিয়ে পুতুল বানিয়ে পাশের গ্রামে বিক্রি করেছি। অনেকগুলো পুতুল বিক্রি করে টাকাগুলো পেলাম মা। এখন থেকে আমি রোজ পুতুল বানিয়ে পাশের গ্রামে গিয়ে বিক্রি করব। আমাদের আর কোনো সমস্যা থাকবে না মা।
আমার সে ছোট্ট ঝিনুক এখন আর ছোট্টটি নেই, সে এখন বড়দের মতো সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে। মা, তোর যদি পুতুল পাশের গায়ের সবাই পছন্দ করে থাকে তাহলে আমিও তোর কাজে সাহায্য করব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন ঝিনুকদের গ্রামে একজন শহরের বড় ব্যবসায়ী ঘুরতে আসে। সেই ব্যবসায়ীর নজর পড়ে ঝিনুকের উপর। ওয়াও, দিস ইজ সো নাইস। এগুলো কি তুমি বানিয়েছো? পুতুলগুলো দেখতে অসাধারণ হয়েছে, কিন্তু এই বয়সে তো তোমার স্কুলে থাকার কথা। তুমি পুতুল বিক্রি করছো যে? তোমার মা বাবা কোথায়? হ্যাঁ, পুতুলগুলো আমি বানিয়েছি। আমার মা বাড়িতে, আর আমার বাবা নেই। আমরা অনেক গরিব, তো তার মাকে কেউ কাজ দিতে চায় না। আমার বাড়ি এই গ্রামে নয়, আমার বাড়ি অন্য গ্রামে। আমি প্রতিদিন এই গ্রামে পুতুল বিক্রি করি। এভাবেই আমাদের সংসার চলে। কিন্তু আপনি কে কাকু? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না মা? তোমার মায়ের সাথে আমাকে একটু দেখা করিয়ে দিতে পারবে? হ্যাঁ, পারবো কাকু, চলুন আমার সাথে। তারপর ঝিনুক সেই ধনী ব্যবসায়ীকে তার মায়ের কাছে নিয়ে যায়। আপা, আমাদের একটা ফান্ড আছে যেখানে হতদরিদ্র মানুষদের আমরা সাহায্য করে থাকি। আপনাদের মতো অভাবী মানুষদেরকে সাহায্য করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব। তারপর সেই ধনী ব্যবসায়ীটি ঝিনুকদেরকে অনেক টাকা দিয়ে সাহায্য করে। তারা ঝিনুককে স্কুলে ভর্তি করানোর সকল কার্যক্রম সম্পাদন করে। তারপর ঝিনুক অনেক ভালো একটি স্কুলে ভর্তি হয়। ঝিনুক অনেক খুশি ছিল, কারণ ঝিনুক কোনোদিনও কল্পনা করতে পারেনি সে কোনোদিন স্কুলে পড়বে। অপরদিকে ঝিনুকের মা সেই ফান্ডের টাকা দিয়ে একটি বিশাল জমি কিনে নেয়। সেই জমিতে বিশাল আকারে সবজি উৎপাদন শুরু করে। ঝিনুকদের অভাব আস্তে আস্তে দূর হতে শুরু করে। বেশ কিছুদিন পরে ঝিনুকদের অভাব একদম দূর হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কষ্টের পরে সুখ অবশ্যই আসে। মানুষের অভাব কোনোদিনও স্থায়ী নয়, সকল অভাব একদিন দূর হবেই হবে।